আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা 2024 সালে বার্ষিক পরীক্ষা দেবে এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা পাঞ্জারি গাইডের মডেল 1-এর খ বিভাগের সংক্ষিপ্ত 13টি প্রশ্ন আলোচনা করব। 1-এর ক কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে একটি 6.5 মাত্রার ভূমিকম্পের চারপাশে 100 কিলোমিটার এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা মাইক্রন এককে কত? 1-এর ক, আমরা জানি ভূমিকম্পের মাত্রা আর সমান লগ 10 ভিত্তিক আর্গুমেন্ট I/S। লগের সাথে যদি ভিত্তি না দেখতে পাও তাহলে বুঝে নেবা ভিত্তি 10 রয়েছে, ঠিক আছে? তো এই লগের কাঠামো থেকে আমাদের সূচকের কাঠামোতে যেতে হবে। সেক্ষেত্রে লগের ভিত্তি যা, সূচকের ভিত্তি তাই হবে। এখানে লগের ভিত্তি হচ্ছে 10, সূচকের ভিত্তি 10। লগের অপোজিট সাইডে যে ভ্যালুটা থাকবে সেটা আমাদের ভিত্তির পাওয়ার হিসেবে দিতে হবে 10 টু দি পাওয়ার r। তারপর লগের আর্গুমেন্ট বরাবর কি ছিল I/S, এটা সমানের আর এক পাশে দিতে হবে, ঠিক আছে? এবার আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কোণাকুণি গুণ করতে হবে। তো এই একের সাথে i এর গুণ, তো i হলো, তারপর এই s এর সাথে 10 টু দি পাওয়ার r এর গুণ, তো s ইন্টু 10 টু দি পাওয়ার r হবে। এখানে r হচ্ছে ভূমিকম্পের মাত্রা, যেটা এখানে দেয়া আছে 6.5, তো r সমান 6.5 লেখা হলো। এবার s এর মান কত হবে, তাই তো? s এর মানটা কত হবে? তোমাদের বইয়ে কিন্তু s এর মানটা এখানে বিশ্লেষণ করা আছে। s হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা, যার মান 1 মাইক্রন। তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে 1 মাইক্রন সমান কত সেন্টিমিটার? 1 মাইক্রন সমান 1/10,000 সেন্টিমিটার। আরও একটা প্রশ্ন আসতে পারে যে ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কি? এটা হচ্ছে সিসমোগ্রাফ। তো আরেকটা এমসিকিউ আসতে পারে যে আদর্শ ভূমিকম্পের মাত্রা কত? তো আদর্শ ভূমিকম্পের মাত্রা r সমান 0। আশা করি বুঝে গিয়েছো। s সমান কত হবে? 1 মাইক্রন হবে। তো s সমান 1 মাইক্রন এখানে দেয়া হয়েছে। তাহলে i সমান s ইন্টু 10 টু দি পাওয়ার r, মানগুলো বসালেই হবে। তো i সমান s এর মান হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার r এর মান হচ্ছে 6.5। তো মাইক্রন এককে যেহেতু আমরা প্রকাশ করলাম এটা, তো এখানে মাইক্রন লিখতে হবে। তো 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6.5 মানে 10 টু দি পাওয়ার 6.5 মাইক্রন। এটাই হচ্ছে 1-এর কয়ের উত্তর। এবার খ নম্বরটা দেখো, খ নম্বর কি বলছে? পি একটা বিন্দু দেওয়া আছে যেটার স্থানাঙ্ক হচ্ছে √2, 150 ডিগ্রি। তো বিন্দুকে পি অফ এক্স, ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো। আমরা জানি এক্স সমান আর কস থিটা, আর হচ্ছে ওয়াই সমান আর সাইন থিটা। এইটা একটু মনে রাখবা। এখানে আর এর ভ্যালু হচ্ছে √2 আর থিটার ভ্যালু হচ্ছে 150 ডিগ্রি। 1-এর খ সমাধান, আর সমান √2 অর্থাৎ এই ভ্যালুটা হচ্ছে আর এর মান, আর থিটা সমান 150 ডিগ্রি। আমি যেটা বললাম এক্স সমান আর কস থিটা, তো আর এর ভ্যালু √2 কস থিটা হচ্ছে 150 ডিগ্রি। তো এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। লিখব হচ্ছে √2 তারপর কস 150 মাইনাস √6/2। এটা উত্তর রাখতে পারো। এটা তোমাদের একটু সরল করে দেই। মাইনাস √6 কে আমরা এভাবে লিখতে পারি 3 × 2, তারপর নিচে হচ্ছে 2 মাইনাস √3 × √2 আলাদা আলাদা করে লিখলাম। 2 কে আমরা দুইটা √2 এর গুণফল আকারে লিখতে পারি। তো এটা যদি কেটে দেই তাহলে থাকবে হচ্ছে মাইনাস √3/√2, তো এইটা। এবং y সমান r sin থিটা, r এর ভ্যালু √2 আর হচ্ছে sin থিটার ভ্যালু হচ্ছে 150 ডিগ্রি। √2 sin তারপর হচ্ছে 150 সমান √2/2। এভাবে রাখলেও হবে। একটু সরল করে দিই। 2 কে আমরা এভাবে লিখতে পারি √2 × √2। তো উপর থেকে একটা নিচ থেকে একটা কাটলে উপরে 1 থাকে, নিচে হচ্ছে √2 থাকে। তো এই হচ্ছে y এর মান। অতএব পি অফ এক্স, ওয়াই, পি এইটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। এইটা হচ্ছে 1-এর খ এর উত্তর। এখানে এস একটা সেট দেওয়া আছে, এই সেটের মধ্যে 6টা উপাদান দেওয়া আছে। এস এর উপাদানগুলোর গড় ব্যবধান নির্ণয় করো।
তো গড় ব্যবধান নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের গড় বের করতে হবে। এখানে খেয়াল করো, গড় বের করব কিভাবে? এই যে সবগুলো এলিমেন্ট যোগ করব। দেখো এখানে সবগুলো এলিমেন্ট বা উপাদান যোগ করা হয়েছে। কয়টা এলিমেন্ট বা উপাদান ছিল? 6টা। সো 6 দিয়ে ভাগ করতে হবে। সবগুলো যোগ করে যদি 6 দিয়ে ভাগ করো 8.83 আসবে। এবার গড় ব্যবধান বের করব। প্রথমত তোমাদের এই যে 6 দিয়ে ভাগটা এটা করতেই হবে। তারপর গড়কে প্রত্যেকটা উপাদান বিয়োগ করতে হবে। তারপর যোগ, আবার গড় থেকে দ্বিতীয় উপাদান বিয়োগ, গড় থেকে তৃতীয় উপাদান বিয়োগ, গড় থেকে চতুর্থ উপাদান বিয়োগ, গড় থেকে পঞ্চম উপাদান বিয়োগ, গড় থেকে ষষ্ঠ উপাদান বিয়োগ। তো এরকম দেখতে পাচ্ছ, তাই না? এটা হচ্ছে পরম মান চিহ্ন। এর মধ্যে যদি মাইনাস আসে অবশ্যই সেটা কি হবে? প্লাস হিসাবে বের হয়ে আসবে। বিয়োগ করার পর যদি দেখো মাইনাস, অবশ্যই সেটা মাইনাস দিবা না, প্লাস দিবা। ঠিক আছে? তাহলে বিয়োগ করে সবগুলো মান যদি যোগ করো তাহলে 15 পাবা। তাকে 6 দিয়ে ভাগ করলে 2.5। এটাই হচ্ছে 1-এর গয়ের উত্তর। এবার ঘ নম্বর দেখো, দেওয়া আছে হচ্ছে 12, 3, 3/4 প্লাস ডট 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 ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। আমাদের জানতে হবে ধারাটি কি, সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তারপরেই আমরা সলভ করতে পারবো। গুণোত্তর ধারা কিভাবে চেক করব? যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করব। আচ্ছা, 3কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 3 × 3, 3 × 4 = 12, 1/4। এখানে আমরা আর এর ভ্যালু বা সাধারণ অনুপাত 1/4 পেলাম। আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করে দেখি। তৃতীয় পদ হচ্ছে 3/4, তাকে যদি আমরা ভাগ করি 3 দিয়ে, 3/4 ভাগের বদলে আমরা গুণ দিতে পারি। সেক্ষেত্রে ভাগের পরবর্তী ভ্যালুটা উল্টিয়ে যাবে। তো 3 উল্টিয়ে গেলে 1/3 হবে। নিচ থেকে উপর থেকে 3 3 কেটে দিলে উপরে 1 নিচে 4 এরকম থাকে। তো এইটা হচ্ছে 1/4। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাধারণ অনুপাত বা আর এর মানগুলো সমান, সেহেতু এটা একটা গুণোত্তর ধারা। তো ধারার প্রথম পদ এইটা 12, এ সমান 12, সাধারণ অনুপাত আর সমান যেটা আমরা বের করলাম একটু আগেই 1/4। এই 1/4 কিন্তু 1-এর চাইতে ছোট। সুতরাং এই সূত্রটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা হচ্ছে Sn = a × 1 - r⁴ by 1 - r। তো S8 যেহেতু 8টি পদের সমষ্টি বের করতে বলছে, n এর জায়গায় কত দিতে হবে? 8 দিতে হবে। তাহলে a × 1 - r⁴ 8 ভাগ 1 - r। এখানে a এর মান হচ্ছে 12, তারপর সেকেন্ড ব্র্যাকেট 1 - r এর ভ্যালু হচ্ছে 1/4। তো এটা হচ্ছে r এর ভ্যালু, তার পাওয়ার কিন্তু 8 ছিল, অবশ্যই 8 দিতে হবে। তারপর নিচে হচ্ছে 1 - 1/4, তাই না? তো 1 - 1/4 এটা যদি লসাগু করো তাহলে কত পাবা? লসাগু করলে 3/4 পাবা। তো 3/4 হচ্ছে নিচে, উপরে হচ্ছে 12। তারপর উপরে যদি তোমরা লসাগু করো, লসাগুটা কিভাবে করবা? 1 - 1, 1 এর পাওয়ার 8 মানে 1, আর 4 এর পাওয়ার 8 মানে 4⁸। তো লসাগু হবে 4⁸। 4⁸ 1 এর সাথে গুণ হবে, আর 4⁸ কেটে যাবে, বিয়োগ 1 হবে। দেখতে পাচ্ছ? এইটাই। তো এখন কি করতে হবে আমাদের? এই যে ওপরে ছিল 12, নিচে ছিল হচ্ছে 3/4, 12 3/4, তাই না? তাহলে 12 × 4/3 হবে, উল্টে গেলে 4 × 4 = 16। তো এই 16 এখানে দেওয়া হলো। আর এই যে বাদ বাকি এই ভ্যালুটা আমরা একটু ক্যালকুলেশন করব ক্যালকুলেটর দিয়ে। 4⁸, তারপর বিয়োগ 1, বিয়োগ করতে হবে 1, বিয়োগ করতে হবে 1। তো দেখো 1 বিয়োগ করলে 65,535 পাবো। আর যদি 4⁸ করি তাহলে নিচে হবে 65,536। এখন যদি এই যে এই 16 দিয়ে যদি হচ্ছে এই যে 65,536 কে ভাগ করো তাহলে পাওয়া হচ্ছে 4096, আর উপরে যা আছে তাই। তো এইটাই হচ্ছে উত্তর। উত্তর যদি দশমিকেও আসে কোনো সমস্যা হবে না। তারপরে দেখো, প্রথম 20টি মৌলিক সংখ্যার পরিসর কত? এটা খুবই সহজ। মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাগুলোর দুইটা উৎপাদক এক এবং ওই সংখ্যাটাই শুধু, অর্থাৎ এক এবং ওই সংখ্যাটা দ্বারাই ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 20টি মৌলিক সংখ্যা দেখো, 2, 3, 5, 7, 11, 13, 17,
প্রথম 20টি মৌলিক সংখ্যা, তাই না? তো এভাবে প্রথম 20টি মৌলিক সংখ্যা তোমরা খুঁজে বের করবা। করার পর পরিসর বের করতে হবে। পরিসর মানে হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। দেখো সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করলাম, 69 বের হলো। এটাই হচ্ছে উত্তর। এখানে বলা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। যদি পাবনা ও সিলেটের অবস্থান পৃথিবীর কেন্দ্রে 2.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে পাবনা থেকে সিলেটের দূরত্ব কত? পায়ের মান এখানে দেয়াই আছে। দেখো এখানে আমরা উত্তরটা সাজিয়ে নিয়েছি। সমাধান: এখানে পৃথিবীর ব্যাসার্ধ r সমান এত, পাবনা ও সিলেটের অবস্থান দ্বারা পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 2.5 ডিগ্রি। ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে হবে। ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে π/180 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2.5 ইন্টু π/180 ডিগ্রি করলে এটা হবে। সুতরাং পাবনা ও সিলেটের দূরত্ব s ইকুয়াল r থিটা। দূরত্ব বের করার সূত্র হচ্ছে s ইকুয়াল r থিটা, যদি ব্যাসার্ধ r কোণ দেওয়া থাকে। আর এর মান হচ্ছে 6440 ইন্টু থিটার মান এখানে কত পেলাম? 2.5 ইন্টু π/180। তারপর এই মানগুলো যদি তুমি বসাও, 2.5 ইন্টু পাই এর মান এখানে বসানো হয়েছে 180, এটা যদি ক্যালকুলেশন করো 281 কিলোমিটার পাবা। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 6 নম্বর, সেক আলফা ইকুয়াল কোসেক থিটা ইকুয়াল টু, অর্থাৎ এইটার মানও হচ্ছে 2, এটার মানও হচ্ছে 2। আমাদের আলাদা আলাদা করে আলফা এবং থিটার মান বের করে বিয়োগ করতে হবে। এটাও খুবই সহজ। তাহলে দেখো 1-এর 6 নম্বর দেওয়া আছে সেক আলফা ইকুয়াল 2, অর্থাৎ এইটা সমান 2 লেখা যায়। তাহলে সেক কত ডিগ্রির মান হচ্ছে 2, সেটা তোমাদের জানতে হবে। সেক আলফা এখানে লেখা হলো, সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2। তাহলে 2 এর বদলে আমরা কি লিখতে পারি? সেক 60। তাহলে উভয় পাশে আমরা সেক দেখতে পাচ্ছি, এটা মনে মনে কেটে দিবা, ঠিক আছে? এভাবে কেটে দেওয়ার দরকার নাই। তাহলে এখানে থাকলে হচ্ছে আলফা আর এখানে থাকলে হচ্ছে থিটা। তাহলে আলফার মান 60 ডিগ্রি বের হলো। এবার কোসেক থিটা সমান 2 লেখা যায়। দেখো কোসেক থিটা সমান 2 লেখা হয়েছে। কোসেক থিটা সমান, দেখো 2 হচ্ছে কোসেক কত ডিগ্রির মান? দেখো 2 হচ্ছে কোসেক 30 ডিগ্রির মান। তো উভয় পাশে কোসেক কোসেক যদি আমরা মনে মনে কেটে দিই, তাহলে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি হবে। তাহলে থিটা সমান 30 ডিগ্রি আমরা এখানে লিখতে পারি। এবার আমরা আলফা থেকে থিটা বিয়োগ করব। এটাই আমাদের চাওয়া হয়েছে। আলফার মান কত? এখানে 60 ডিগ্রি আর থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। বিয়োগ করলে হবে 30 ডিগ্রি। তো এই হচ্ছে 6 এর উত্তর। এবার তারপরের প্রশ্ন দেখো, লগ এখানে ভিত্তি দেওয়া আছে হচ্ছে x আর আর্গুমেন্ট দেওয়া আছে 25 সমান -4 হলে x এর মান কত? এটা আমাদের লগের কাঠামো থেকে সূচকের কাঠামোয় যাইতে হবে, তাহলেই সলভ করা যাবে। দেখো লগের ভিত্তি যা, সূচকের ভিত্তিও তাই হবে। দেখো লগের ভিত্তি হচ্ছে x, তো সূচকের ভিত্তি আমরা x দিলাম। তো লগের অপোজিট সাইডে যে ভ্যালুটা থাকবে, অর্থাৎ আর্গুমেন্ট, অর্থাৎ লগের অন্য সাইডে যে ভ্যালুটা থাকবে সেটা পাওয়ার হিসাবে দিতে হবে, ঠিক আছে? তারপর সমান দিতে হবে, লগের আর্গুমেন্ট বরাবর যেটা ছিল সেটা অপোজিট সাইডে দিতে হবে। x টু দি পাওয়ার -4, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/x টু দি পাওয়ার 4। এই মাইনাসটা থাকলো না এই ভাগের কারণে, ঠিক আছে? ভাগের জন্য একটা মাইনাস আসছে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাই তো? তাহলে 1/x টু দি পাওয়ার 4 সমান 25। এখন আমরা যদি একটু কোনাকুনি গুণ করি তাহলে পাবো এরকম, 25 এর নিচে একটা 1, তো এই 1 এর সাথে এই 1 এর গুণ হবে, তো সেটা হচ্ছে 1 লিখতে পারি আমরা। তারপর x টু দি পাওয়ার 4 এর সাথে 25 গুণ, তাহলে x টু দি পাওয়ার 4 সমান 25, যদি আমরা ডান পাশে পার করি 1/25 হবে, 1/25 হবে। তাহলে এখানে দেখো x টু দি পাওয়ার 4 ছিল, এখানে 1/25 কে এমন ভাবে রিপ্রেজেন্ট করতে হবে যাতে পাওয়ার হচ্ছে 4 হয়। তাহলে একটা 5 মানে হচ্ছে √5 ইন্টু √5, আর একটা 5 মানে হচ্ছে √5 ইন্টু √5। তাহলে 1/25 ছিল, 1/25 মানে হচ্ছে 5 ইন্টু 5। তাহলে একটা 5 এর জন্য যদি √5 দুইটা লেখা যায়, তাহলে দুইটা 5 এর জন্য √5 চারটা লেখা যাবে। সুতরাং এই যে √5 তার পাওয়ার আমরা 4 দিতে পারি। তাহলে উভয়ের
পাওয়ার হচ্ছে 4, তাহলে আমরা x সমান কি লিখতে পারি 1/√5। তো এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এবার তারপর দেখো অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলছে। এটা অপনয়ন পদ্ধতি। দেখো এখানে আমরা 8y দেখতে পাচ্ছি, এখানে 4y, তাহলে 4y কে 8y বানানো সম্ভব যদি 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করি। তাহলে উপরে হবে 8y, নিচে হবে 8y। তাহলে সমীকরণ দুটো যদি বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এটা মাইনাস এটা প্লাস কেটে যাবে, এখান থেকে x এর মানটা বের হবে, তারপরে y এর মান বের করতে পারবো। দেখো 2 নং এর উভয় পক্ষ থেকে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে 1 থেকে বিয়োগ করি। তো 1 নম্বর যেটা ছিল সেটাই লেখা হয়েছে, আর 2 নম্বর সমীকরণকে প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ করে করে এইটা পাওয়া হয়েছে। তো যেহেতু বিয়োগ করব চিহ্ন পরিবর্তন হবে, এখানে প্লাস ছিল মাইনাস হলো, এখানে মাইনাস ছিল প্লাস হলো, এখানে মাইনাস ছিল প্লাস হলো। তাহলে 7 বিয়োগ এবার কিন্তু 10x মাইনাস, তাহলে হবে মাইনাস 3x, এটা মাইনাস আর এইটা প্লাস কেটে গেল। তারপর মাইনাস 9 প্লাস 6 মাইনাস 3 হবে, এখানে লেখা হয়েছে মাইনাস উভয় পাশ থেকে কেটে গেলে আবার 3 যদি উভয় পাশ থেকে কেটে যায় এখানে কিন্তু 1 থাকে, তাহলে x সমান 1 হলো। x এর মান যে কোনো একটা সমীকরণে বসালে y এর মান পাওয়া যাবে। x এর মান 2 নম্বর সমীকরণে বসালাম, ধরো 5 ইনটু 1 হলো -4y ইকুয়াল -3, তাহলে 5 ইনটু 1 মানে 5, তো এই +5 ডান পাশে গেলে হবে -5, আর ডান পাশে কিন্তু -3 ছিল, আর এইখানে হচ্ছে -4y, তো -3 -5 যোগ করলে -8, উভয় পাশ থেকে মাইনাস মাইনাস কেটে গেলে 4y সমান 8, y সমান 8/4, 4 দিয়ে 8 কে যদি ভাগ করো 2 হবে, y এর মান হচ্ছে 2। তাহলে সমাধান হচ্ছে x, y ইকুয়াল 1, 2। এবার পরের কাজটা দেখি। 12 cot থিটা ইকুয়াল 7 হলে cos থিটার মান নির্ণয় করো। এখানে cot থিটার সাথে 12 গুণ ছিল, এটা ডান পাশে পার করে দিলে 7 এর নিচে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা একটা জিনিস জানো, সেটা হচ্ছে tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে cot থিটা মানে কি হবে? ভূমি বাই লম্ব হবে। তাহলে উপরে হচ্ছে 7 কে ভূমি ধরতে পারি, আর নিচের 12 কে এটা আমরা লম্ব ধরতে পারি। লম্ব আছে, ভূমি আছে, এবার অতিভুজটা আমরা বের করতে পারি। অতিভুজ সমান কি হবে? √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বের মান 7 আর ভূমির মান হচ্ছে 12। তাহলে 12 স্কয়ার মানে 140, 7 7 49, 140 যোগ 49 হবে 193, তার উপরে রুট থাকবে। তাহলে cos থিটা মানে কি? cos থিটা মানে হচ্ছে একটা ছন্দ জানি, কালো ভূত আছে, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে এই যে 7, আর অতিভুজ কত পেলাম? এইটা। তো এইটা হচ্ছে উত্তর। তো ভূমির জায়গায় 7 দিলাম, অতিভুজের জায়গায় √193 দিয়েছি। এরপরে দেখো 3, 5, 7, 9 ধারার কোন পদ 303? ধারার কোন পদ 303 এটা আমরা জানি না, তো ধরে নেব n ধরে নেব। সমাধান। প্রদত্ত ধারাটির প্রথম পদ এখানে হচ্ছে 3, এর সমান 3, সাধারণ অন্তর হচ্ছে d সমান যে কোনো একটা পদ থেকে তার আগের পদ বিয়োগ করতে হবে, যেহেতু এটা একটা সমান্তর ধারা। তো d সমান 5 বিয়োগ 3 হচ্ছে 2। মনে করি ধারাটির n-তম পদ 303। এখানে বলছে ধারার কোন পদ 303, আমরা জানি না কোন পদ 303, এটা আমরা ধরে নিচ্ছি যে ধারাটির n-তম পদ সমান 303। এবার সমান্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a + n-1 * d, এই বরাবর আমরা এটা লিখেছি সমান 303। এর ভ্যালু আমরা এখানে বসাইছি 3 প্লাস n-1 * d এর ভ্যালু হচ্ছে কত? 2, সেটা আমরা এখানে বসাইছি সমান 303। তো এখানে 3 যা আছে তাই নামলো, 2 এর সাথে n যদি গুণ করো 2n হবে, আবার 2 এর সাথে যদি হচ্ছে -1 গুণ করো -2 হবে, সমান 303। তো 2n যা আছে তাই, এই যে 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1 সমান 303 যা আছে তাই। তাহলে 2n এখানে আমরা লিখেছি, এই যে +1 ডান পাশে গেলে কি হবে? -1, 303 থেকে 1 বিয়োগ করলে 302 হবে, আর 2n সমান হচ্ছে 302। n এর মান বের করব, তাই 2 গুণ অবস্থায় আছে, ডান পাশে গেলে কি হবে? ভাগ হবে, এটা ভাগ করলে হবে 151। তাহলে প্রদত্ত ধারার 151তম পদ হচ্ছে 303। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 5, 2, 7, বৃহত্তর কোণের মান কত ডিগ্রি? সমাধান দেওয়া আছে। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত, এই 3টা দেয়া আছে। মনে করি ত্রিভুজের কোণ ত্রয়, অর্থাৎ কোণ 3টি, একটা 5x ধরে নিলাম, আর একটা হচ্ছে 2x ধরে নিলাম,
আর একটা হচ্ছে 7x ধরে নিলাম। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ। এই 3টা কোণ যোগ করলেও কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। এই সবগুলো যদি যোগ করো 14x পাবা সমান 180 ডিগ্রি। x এর সাথে 14 গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে ভাগ হবে। 180 কে 14 দিয়ে ভাগ করলে হবে কত হবে? যাই হোক, এইটা আপাতত রেখে দেই। বৃহত্তর কোণের মান বের করতে বলছে। এখানে বৃহত্তর কোণের মান হবে এই যে কত? 7x। তো 7 ইন্টু এক্স এর জায়গায় আমরা এই যে এক্স এর ভ্যালুটা বসিয়ে দেবো। 7 ইন্টু এক্স এর ভ্যালু 180 ডিগ্রি বাই 14। তো এই যে 7 দিয়ে যদি আমরা 14কে ভাগ করি 2 হবে। এই 2 দিয়ে যদি 180 ডিগ্রিকে ভাগ করো 90 ডিগ্রি হবে। বৃহত্তর কোণ হচ্ছে 90 ডিগ্রি। তারপর এখানে বলছে মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। 5 বছর পর মাতার বয়স ওই 2 কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। মাতার বর্তমান বয়স নির্ণয় করো। তো বর্তমান বয়স আমাদের ধরে নিতে হবে। এখানে দেখো, মনে করি মাতার বর্তমান বয়স হচ্ছে x বছর, আর 2 কন্যার বর্তমান বয়সের সমষ্টি আমরা একসাথেই 2টা কন্যার বর্তমান বয়সের সমষ্টি ধরে নিলাম y বছর। প্রথমে একটা শর্ত ছিল যে হচ্ছে মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। মাতার বর্তমান বয়স কত? x, সেটা কার সমান? সমষ্টির সমান হবে 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ হবে। 2 কন্যার বয়সের সমষ্টি হচ্ছে y, সেটার 4 গুণের এই তো সমান হবে। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তারপর আবার কি বলছে? 5 বছর পর মাতার বয়স। আচ্ছা, 5 বছর পর মাতার বয়স কত হবে? বর্তমানে মাতার বয়স x, 5 বছর পর x প্লাস 5 হবে। তাহলে কন্যার বয়সও তো 5 বছর পর বেড়ে যাবে 5 5 করে। প্রথম কন্যার জন্য 5 বেড়ে যাবে, আবার দ্বিতীয় কন্যার জন্য 5 বেড়ে যাবে। তাহলে 2 কন্যার বর্তমান বয়সের সমষ্টি আমরা y বছর ধরে নিয়েছিলাম। তার সাথে 5 বছর পর 2 কন্যার বয়স কত যোগ হবে? এই যে 5 প্লাস 5, অর্থাৎ 5 দুগুণে 10, 10 যোগ হবে। দেখো, দ্বিতীয় শর্তে আমরা কি লিখতে পারি? 5 বছর পর মাতার বয়স, দেখো এই যে 5 বছর পর মাতার বয়স এটা হয়েছে, মাতার বয়স হবে ওই 2 কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ। এই যে দেখো, এরকম হবে 5 বছর পর 2 কন্যার বয়স, এটার দ্বিগুণ করতে হবে। দেখো, আমরা সেটাই করেছি। 2 ইন্টু ওয়াই প্লাস 10। এই যে 5 ইন্টু 2 মানেই তো 10, তাই না? তাহলে এখানে x প্লাস 5 এটা যা আছে তাই 2 ইন্টু ওয়াই প্লাস, এই যে 5 ইন্টু 2 হচ্ছে 10। তারপর এখান থেকে আমরা উভয় পাশে 2 গুণ করে দিয়েছি। ঠিক আছে? একটা মান আমাদের বসাইতে হবে এখান থেকে। এই যে x সমান 4y, এটা বসাইতে হবে। তো বাম পাশেও 2 গুণ করে দিলাম। তো 2 ইন্টু এক্স প্লাস 5 হলো সমান, এখানে 2 ইন্টু ওয়াই প্লাস 10 ছিল, এখানেও আমরা 2 গুণ করে দিলাম, 4 হলো। তাহলে 2 দিয়ে এক্স প্লাস 5কে গুণ করলে 2x প্লাস 10 হবে, ইকুয়াল 4 দিয়ে ওয়াই প্লাস 10কে গুণ করলে 4y প্লাস 4×40 হবে। 2x প্লাস 10 ইকুয়াল, এখানে দেখো এই যে 4y এর একটা আমরা মান দেখতে পাচ্ছি। এই তো দেখো 4y এর মান কত? x। তো 4y এর জায়গায় আমরা x দিয়েছি প্লাস 40। এখানে 2টা x, ডান পাশে একটা x। তো ডান পাশের x টা বাম পাশে নিয়ে আসলে 2টা x থেকে বিয়োগ হবে, জাস্ট x থাকবে, সমান ডান পাশে কিন্তু 40 ছিল, বাম পাশে কিন্তু এই যে প্লাস 10 ছিল, ডান পাশে গেলে মাইনাস 10 হবে। 40 থেকে 10 বিয়োগ করলে 30। তাহলে x এর মান হচ্ছে 30। x হচ্ছে মাতার বর্তমান বয়স। তো এই হচ্ছে উত্তর। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে রচনামূলক প্রশ্নগুলো আলোচনা করব।